মুভির শুরুতে দেখানো হয় কেরালা থেকে একটি ট্যুরিস্ট বাস এসে থামে। বাসের সবাই একটি হোটেলে বসে খাবার খাচ্ছিল। খাবার শেষে বাসের ড্রাইভার হোটেল মালিকের সাথে কথা বলার সময় পত্রিকার একটি কাটিং দেখতে পায়, আর এটা দেখে সে একদম চমকে যায়। আর এটা দেখার পরই তারা তাড়াহুড়ো করে বাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারা রাত গাড়ি চালিয়ে তারা কেরালার কোচি শহরের একটি চার্চে যায়। সেখানে গিয়ে ওই পত্রিকার কাটিংটা হাতে নিয়ে একজন দ্রুত চার্চের ভেতরে যায়। ওই পত্রিকায় কি লেখা ছিল যা দেখে সে এত অবাক হয়েছে, আর তাড়াহুড়ো করে চার্চে এসেছে। আর চার্চের ভেতরেই বা কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে একটু ধৈর্য ধরে মুভির পুরোটা দেখতে হবে। তো আজ এক্সপ্লেইন করছি 2024-এ রিলিজ হওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি মাঞ্জুমাল বয়েজ। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। কেরালার কোচি শহরের মাঞ্জুমাল নামের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সবাই খুব আনন্দ করছে। এখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম প্রসাদ, যে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। সিনে সবাইকে খাবার সার্ভ করতে যে ছেলেটিকে দেখানো হয় তার নাম কুট্টান। আর কুট্টানের পাশে বসে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সুধি। ওদিকে কিছু ছেলেকে একসাথে উদ্দাম তালে নাচতে দেখা যায়। তারা সবাই মাঞ্জুমাল ক্লাবের সদস্য। গ্রামের যেখানেই বিয়ে হয় তারা নিজ দায়িত্বে সেখানে গিয়ে এমন নাচানাচি করে। এখানে এদের মাঝে আবার দুটি গ্রুপ রয়েছে। একদল আরেক দলকে দু চোখে দেখতে পারে না। নাচতে নাচতে দুদল মুখোমুখি হলে তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। কারণ কয়েকদিন আগেই এই মঞ্জুমাল ক্লাবের সাথে ওই গ্রুপে রশি টানাটানি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে মঞ্জুমাল ক্লাব হেরে যায়। এটা নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব। ঝগড়ার এক পর্যায়ে সিদ্ধান্ত হয় এখানেই আবার সেই লড়াইটাই হবে। যেই কথা সেই কাজ, শুরু হয় রশি টানাটানির প্রতিযোগিতা। কিন্তু আগেরবারের মতো এবারও মঞ্জুমাল ক্লাবের শোচনীয় পরাজয় হয়। এবার সিন শিফট হয়। মুভির এই মুহূর্তে দেখানো হয় মাঞ্জুমাল বয়েজের সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝেই সবাই ডিসিশন নেয় যে তারা কোথাও ঘুরতে যাবে। কিন্তু কোথায় যাবে এ বিষয়ে সবাইকে জিজ্ঞেস করা হলে সবাই এক বাক্যে গোয়া যেতে চায়। কিন্তু পরক্ষণেই বাজেট ইস্যুর কারণে তারা সিদ্ধান্ত বদলায়। কোথায় যাবে ভাবতে ভাবতে হঠাৎ তারা সবাই কোরাইকোনাল যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রবলেম যেন তাদের পিছু ছাড়ে না। আসলে প্রথমে সবাই যেতে চাইলেও যাওয়ার আগে এক একজনের এক এক ধরনের প্রবলেম দেখা দেয়। পরে অবশ্য 9 জন মিলে তারা একটি গ্রুপ করে আর প্রসাদের গাড়ি ভাড়া করে ট্যুরে যাওয়ার জন্য। কিন্তু একদম গাড়িতে ওঠা ঠিক আগ মুহূর্তে একজন বলে সে যেতে পারবে না। এখন শুরু হয় আবার প্রবলেম। এখন কে যাবে? শেষমেশ কুট্টান বলে সুভাষকে নিয়ে যাই, আর এতে সবাই রাজি হয়ে যায়। কুট্টান তাই সুভাষের বাড়িতে যায় তাকে আনতে। সুভাষের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। সে ট্যুরে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না, তাই তার যাওয়ার ইচ্ছা থাকলেও সে কুট্টানদের সাথে যেতে চাইছিল না। তাই কুট্টান বলে, আরে আমরা সবাই আছি তো, প্রবলেম নাই, চল তুই। আর এটা বলেই তারা রওনা দেয়। গাড়ি কিছু দূর এগোলে সিধু এসে গাড়ি থামায়। তাকে কেউ না জানালেও সে জোর জবরদস্তি করে গাড়িতে ওঠে। কি আর করবে, সবাই তো বন্ধু, তাই তাকেও নিয়ে নেয় সাথে। শুরু হয় এক রোমাঞ্চকর যাত্রা। সারাদিন সারা রাত জার্নি করে পরের দিন সকালে তারা কোরাইকোনাল পৌঁছায়। এখানে এখন অনেক ঠান্ডা। তারা পৌঁছেই একটি হোটেলে ওঠে। তারপর একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ে ঘুরতে। আড্ডা, দুষ্টুমি, হাসি ঠাট্টা, আনন্দ করতে করতে তারা কোরাইকোনালের সব দর্শনীয় স্পট ঘোরা শেষ করে। এবার তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সুধি বলে, আরে একটি স্পট তো এখনও যাওয়াই হয়নি। তখন সবাই তার দিকে তাকালে সুধি বলে, আমরা তো গুলা কেভে যাইনি। সে বলে, কমল হাসানের যে গানটা এখন ভাইরাল সেটা তো ওই গুহাতেই শ্যুট হয়েছিল, আর আমি আগেও একবার গিয়েছিলাম। এটা শুনে সবাই একসাথে হৈ হৈ করে ওঠে। তো গাড়ি গুলা কেভের দিকে রওনা দেয়। এই স্পটে ঢোকার এক মুহূর্তে আরমুগানের দোকান পড়ে। আরমুগান হলো একজন স্থানীয় ব্যবসায়ী। সে বলে, আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আর এসে আমার দোকানে অবশ্যই খাবে। সবাই হৈ হৈ করতে করতে ভেতরে এগিয়ে যায়। প্রসাদ বলে, দেখ ভাই, আমার আবার সারা রাত গাড়ি চালাতে হবে, তোরা যা, আমি গাড়িতে একটু ঘুমিয়ে নেই। তাই তাকে রেখেই সবাই এগোতে থাকে। ঘুরতে ঘুরতে একটি জায়গা দেখিয়ে সুধি বলে, এতক্ষণ যা দেখলি এর সবই ফেক, আসল কেপ তো ওই যে নিচে। তখন সবাই একটি গেটের সামনে যায়। মূলত মূল গুহা একটি পাহাড়ের ঢালে। সেটা বিপজ্জনক হওয়ায় ট্যুরিস্টদের জন্য এটা রেস্ট্রিক্টেড এরিয়া। কিন্তু নিষিদ্ধ জিনিস যেন সবসময়ই আকর্ষণের বস্তু। তাই সবাই নিচে গিয়ে দেখতে চায় কি আছে ওখানে। কুট্টান কোনো রকমে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে প্রায় ফেরত নিয়েই আসছিল। তখন হঠাৎ দেখতে পায় 3 জন লোক নিচ থেকে উপরে উঠছে। এবার কি আর কাউকে আটকানো যায়? তারা সবাই পাহাড়ের ঢাল বেয়ে গেটটি ক্রস করে নিচে নেমে যায়। সুধি যেহেতু আগে একবার এখানে এসেছিল তাই সে পথ দেখিয়ে সবাইকে নিয়ে যায়। গুহাটি বেশ বড় এবং অনেক গর্তও রয়েছে।
তাই বিপজ্জনক হওয়ায় কিছু কিছু গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সেগুলোকে উপেক্ষা করে তারা ভেতরে ঢুকে পড়ে। গুহার মাঝখানে এসে যে যার মতো করে ঘুরে ঘুরে দেখছিল। কুট্টান দেখে পাথরের গায়ে কোচিফুট বয়েজ লেখা, অর্থাৎ নিশ্চয়ই তারা এখানে এসেছিল। আর কোচিফুট বয়েজ হলো সেই গ্রুপ যাদের সাথে তারা দুবার রশি টানটানি প্রতিযোগিতায় হেরেছিল। এখন যেহেতু ওরা ওদের নাম লিখেছে, সো এখন এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাদেরও মঞ্জুমাল বয়েজ তো লিখতেই হবে, কিন্তু লিখবে কি দিয়ে? অনেক খোঁজাখুঁজির পর পাতার মাঝে একটু হলুদ কৌটা পায়, আর সেটা দিয়েই পাথরের গায়ে লিখে মঞ্জুমাল বয়েজ। কুট্টান সবাইকে বলে, এই তোরা সবাই এখানে আয়, আমরা লেখাটিকে পিছনে রেখে ছবি তুলি। সবাই তাই উপরে যাচ্ছিল। ঠিক তখনই সুভাষ একটি গর্তের মাঝে পড়ে যায়। চোখের নিমিষেই কি থেকে কি হয়ে গেল। ওপর থেকে কুট্টানরা যেন কিছুই বুঝতে পারছিল না। অন্যরা বারবার বলছে কি হয়েছে, আর নিচ থেকে সুধি বলে ওঠে, সুভাষ গর্তে পড়ে গেছে। সাথে সাথে সবাই দৌড়ে নিচে নেমে আসে আর গর্তের মুখে এসে সুভাষ সুভাষ বলে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু সুভাষের কোনো সারা শব্দ নেই। প্রথমে সবাই ভাবে সুভাষ হয়তো মজা করছে, আর তখনই গর্তের ভেতর থেকে এক ঝাঁক বাদুড় বেরিয়ে আসে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এমনকি বাইরে থাকা লোকাল গাইডরাও বাদুড়গুলি দেখে আটকে ওঠে। আর ওদিকে সবাই সুভাষের নাম ধরে ডেকেই যাচ্ছে। গর্তের ভেতরটা পুরো অন্ধকার। তারা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু ভেতরে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। গর্তটা ঠিক কতটুকু গভীর সেটাও তারা বুঝতে পারছে না। এর মাঝেই তাদের পা লেগে একটি পাথরের টুকরা নিচে পড়লে সেটা পাথরে আঘাত করতে করতে নিচে পড়ছিল। আর সেই শব্দ আন্দাজ করে তারা বুঝতে পারে এটা ছোটোখাটো কোনো গর্ত নয়। আর এটা বুঝতে পেরে সবার চোখে পানি চলে আসে, কারণ ও তো এই প্ল্যানেই ছিল না, তারাই তাকে জোর করে নিয়ে এসেছে। এর মধ্যেই হঠাৎ অভিলাষ বলে ওঠে, সুভাষ চলে গেছে, ও আর নেই। ব্যাপারটি যেন কেউই মানতেই পারছিল না, তাই দ্রুত তারা অভিলাষকে সেখান থেকে সরিয়ে ফেলে। বাহির থেকে বাদুড়কে উঠতে দেখে লোকাল গাইড ডোমিনিকো এসে পড়ে। তাকে দেখে সবাই বলে, ভাই, ও ভাই, দেখেন না, আমাদের বন্ধু গর্তে পড়ে গেছে, কাউকে ডাকুন প্লিজ, ওকে উদ্ধার করার ব্যবস্থা করুন। ডমিনিক বলে, আমি কিছুই করতে পারবো না, এটা কোনো সাধারণ গর্ত নয়, এটা শয়তানের গর্ত। তোমরাও দ্রুত এখান থেকে চলে যাও, না হলে বিপদে পড়বে। ডমিনিকের এই কথা শুনে কুট্টান বলে, আমরা আমাদের বন্ধুকে রেখে কোথাও যাব না, তোরা সবাই বাইরে গিয়ে সাহায্যের খোঁজ কর। আর এটা বলতেই চারজন দৌড়ে বেরিয়ে যায়। বাইরে এসে ওরা সেখানে ঘুরতে আসা অনেককে রিকোয়েস্ট করে, কিন্তু কেউ সাহায্যের জন্য রাজি হয় না। তারা স্থানীয় ক্যামেরাম্যানের কাছে সাহায্য চাইলে সে বলে কোন গর্তে পড়েছে, কিন্তু সব শুনে ক্যামেরাম্যান বলে, পাথরের পাশের ওই গর্তে পড়েছে, তাহলে তো তোমাদের বন্ধুকে কেউই বাঁচাতে পারবে না। কিন্তু তারা তো নাছোড়বান্দা, তারা কিছুতেই তাদের বন্ধুকে রেখে এখান থেকে এক চুল পরিমাণ নড়বে না। অবশেষে ওই ক্যামেরাম্যান বলে, ফরেস্ট গার্ডের কাছে গিয়ে দেখো তারা কোনো হেল্প করতে পারে কিনা। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো ফরেস্ট গার্ডকে খুঁজে পায় না। এ সময় আর্মুগানকে দেখে তারা তার কাছেই সাহায্য চায়, কিন্তু সেও সব শুনে বলে, কোনো সাহায্য চেয়ে লাভ নেই, যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাও, এখানে কেউ তোমাদের সাহায্য করবে না। কিন্তু আর্মুগানের মেয়ে বলে, বাবা, তুমি ওদের ভয় দেখাচ্ছ কেন, তুমি পুলিশকে ডাকো। আর্মুগান বলে, তুমি এখানে বড় হওনি, তুমি কিছুই জানো না। তারপর তিনজন পুলিশকে ডাকতে চলে যায়, আর একজন হাতে পায়ে ধরে আর্মুগানকে সাথে নিয়ে গুনা কেঁদে যায়। বাকি তিনজন প্রসাদকে গিয়ে জানালে ওরা গাড়ি নিয়ে সোজা থানার দিকে রওনা দেয়। ওদিকে অভিলাষের চোখের সামনে ঘটনাটি ঘটায় সে এটা মানতেই পারছিল না, তাও সিধু তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বাইরে বসিয়ে রাখে। আর্মুগান ভেতরে এসে সবাইকে বলে, গর্তের মুখ থেকে সরে যাও সবাই, এটা কোনো সাধারণ জায়গা নয়। তখনই আকাশ কালো করে তুমুল বৃষ্টি শুরু হয়। প্রসাদরা তখনও থানায় পৌঁছায়নি। সবাই ভাবছে এখন তারা কি করবে। এদিকে বৃষ্টির পানি কলকলিয়ে গুহার ভেতরে ঢুকছে, আর এটা দেখে তাদের কলিজা কাঁপতে থাকে। প্রসাদরা ভিজতে ভিজতে থানায় পৌঁছে, আর সেখানে এক কনস্টেবলকে অনুরোধ করে বলে, স্যার, আমাদের এক বন্ধু গর্তে পড়ে গেছে, প্লিজ ওকে বাঁচান। কনস্টেবল বলে, কোথায় সেই গর্ত? প্রসাদ গুনাকেভের কথা জানালে আবার সবাই যেন চমকে ওঠে। তারা বলে, ওটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, তোমরা কেন সেখানে গিয়েছিলে? একজন বলে, দ্রুত ইন্সপেক্টরকে খবর দিন। আর সে প্রসাদদের বলে, আমাদের রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, তোমাদের বন্ধু যেখানে গিয়েছে সেখান থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তোমরা কি জানো ওই জায়গার আসল নাম কি? ওই গুহার নাম ছিল শয়তানের রান্নাঘর। ওদিকে আর্মুগার কুট্টানদের বলে, কমল হাসানের শ্যুটের পর ওই গুহার নাম রাখা হয় গুনা কেভ। পুলিশদের তথ্য মতে
দেশ স্বাধীন হওয়া থেকে এ পর্যন্ত মোট 13 জন ওই গর্তে পড়েছে, আর যে একবার পড়েছে সে আর জীবিত ফেরেনি। এমনকি তাদের লাশও পাওয়া যায়নি। ধারণা করা হয় ওই গর্তের গভীরতা প্রায় 900 ফুট। এটা এমন এক ভয়ঙ্কর গর্ত যেখানে আলো বাতাসও প্রবেশ করতে পারে না। কনস্টেবল আরও বলে 10 বছর আগে এক মন্ত্রীর ভাতিজা পড়েছিল। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। এমনকি তারা 15 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল, যেন অন্তত সৎকারের জন্য হলেও একটা হার অ্যাটলিস্ট কেউ এনে দেয়, কিন্তু তাও কেউ পারেনি। টাকার বিনিময়ে কাজ করা লোকরাও আজ পর্যন্ত ওই গর্তে নামার সাহস করেনি। যেখানে একজন মন্ত্রী কিছু করতে পারেনি, সেখানে তোমরা কেরালা থেকে এসেছ, তোমরা কী বা করতে পারবে? এর মাঝেই ইন্সপেক্টর থানায় ঢুকেই প্রসাদদের বেধড়ক মারতে শুরু করে। তার কথা হচ্ছে, তোরা ইচ্ছে করে ওকে ফেলে দিয়ে এখন থানায় এসে নাটক করছিস। ইন্সপেক্টর তাদের কোনো কথা না শুনেই 3 জনকে আটকে রাখে। ওদিকে ক্যামেরাম্যান ফয়েজ গার্ডকে খুঁজে বের করে খবর দিলে ঘটনা শোনা মাত্র সেও ছুটে গুহার দিকে। ওদিকে বৃষ্টির পানি গড়িয়ে গুহার ভেতরে যেতে দেখে কুট্টান বলে, এভাবে যদি পানি ভেতরে যায় তাহলে তো সুভাষ মারা যাবে। সবাই ওর কথা শুনে বৃষ্টির পানি আটকানোর জন্য নিজেদের গা দিয়ে পানি থামাতে চেষ্টা করে, কিন্তু এভাবে কি আর পানি আটকানো যায়? এর মাঝেই ফয়েজ গার্ড এসে সবাইকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ সরতে রাজি না। কুট্টানরা বলে, যে করে হোক বন্ধুকে বাঁচাতেই হবে। এদিকে এই খবর মিডিয়াতেও জানাজানি হয়ে যাওয়ায় এখন পুলিশ নিরুপায়। ওদের এখন সাহায্য করতেই হবে। তাই ইন্সপেক্টর কনস্টেবল মধুকে বলে, এই 3 জনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখো তো কী অবস্থা, আর যাওয়ার সময় টর্চ, রশি এসব নিয়ে নিও। তাই মধু প্রসাদদের নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় এসে ওদের মদের বোতল আর সিগারেট কিনতে বলে। পুলিশের এমন আবদার শুনে সবাই তো পুরো অবাক। কোথায় সে বাঁচাতে যাবে তা না, সে আছে তার ধান্দায়। কিন্তু কি আর করা, বন্ধুকে বাঁচাতে তার কথা তো মানতেই হবে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায়। সুভাষ বন্ধুদের সাথে নদীতে গেছে। অন্যরা ঝাঁপ দিলেও সুভাষ পাড়েই দাঁড়িয়ে থাকে। সে ভয় পাচ্ছিল। পরে সবার অনুরোধে সুভাষ ঝাঁপ দেয়। আর তখন দেখানো হয় সুভাষ যখন গর্তে পড়েছিল তখন বারবার পাথরের সাথে আঘাত লাগায় তার শরীর পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়। আর সিনে দেখা যায় নিথর হয়ে রক্তাক্ত অবস্থায় সে একটি পাথরের উপর পড়ে আছে। সিন বর্তমানে আসে। মধুর কাজ দেখে প্রসাদ বলে, আপনি কি মানুষ? আমাদের বন্ধু সে কখন থেকে গর্তে পড়ে আছে, সে কেমন আছে, কিভাবে আছে কিছুই জানি না, আর আপনি সেখানে তাড়াতাড়ি না পৌঁছে এসব আবদার করছেন। মধু বলে, আমাকে রাগ দেখিয়ে লাভ নেই। আমার বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমার বন্ধু এতক্ষণে বেঁচে নেই। ওই গর্ত থেকে এখন পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। কথা বলতে বলতে তারা স্পটে পৌঁছায়। সাথে সাথে অন্যরা দড়ি নিয়ে গুহার দিকে দৌড় দেয়, কিন্তু মধু তখনও গাড়িতে বসে মদ গিলেই যাচ্ছে। এটা শেষ না করে যেন সে যাবে না পণ করেছে। তার কথা, আমাদের কাজ এত তাড়াহুড়োয় হয় না। অন্যরা গুহায় পৌঁছলে কুট্টান বলে, এত দেরি করলি কেন? আর পুলিশই বা কোথায়? একজন বলে, পুলিশ বলছে আমরা নাকি ইচ্ছে করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্রসাদের সাথে তারা আসছে। কিছুক্ষণ পর মধু এসে জানতে চায় যে ও কতক্ষণ হলো পড়েছে। অনেক সময় আগে শুনে মধু গর্তের মুখে 2-1 বার সুভাষের নাম ধরে ডাকে। এরপর সবাইকে বলে, তোমাদের বন্ধু এতক্ষণে আর বেঁচে নেই, এখানে আর থাকা যাবে না, সবাই চলো, এখান থেকে বের হও। তখন সবাই বলে ওঠে, আমাদের বন্ধুকে রেখে আমরা কোথাও যাব না। মধু ভাবে ওদের এভাবে রাজি করানো যাবে না, তাই সে প্রসাদকে বলে, তুমি গাড়ি বের করো। প্রসাদ বলে, আপনি যাই বলুন, আমি গাড়ি আনতে পারবো না। এই কথা শুনে রেগে গিয়ে মধু প্রসাদকে এক থাপ্পড় মারে। প্রসাদও রেগে গিয়ে বলে, আমার গাড়ি জ্বালিয়ে দিলে দিতে পারেন, কিন্তু আমি গাড়ি চালাবো না। সব দেখে আরমুগান বলে, বৃষ্টির জোর কমে গেছে, কিছুক্ষণ পর থেমেও যাবে, তারপর তো আমরা ওদের সাহায্য করতেই পারবো। ওরা আমাদের গ্রামে এসেছে, ওদের সাহায্য করা আমাদের দায়িত্ব। এরপর সবার রিকোয়েস্টে মধু বৃষ্টি থামার অপেক্ষা করে। কিছু সময় পর বৃষ্টি থেমেও যায়। বৃষ্টি থামতেই বন্ধুরা আবার গর্তের মুখে সুভাষকে ডাকতে থাকে। মধু বারবার বলে, বৃষ্টি তো থেমেছে, এখন কি করবে? এভাবে কতক্ষণ বসে থাকবে? এভাবে বসে থেকে কোনো লাভ নেই। মধু কুট্টানকে বলে, তোমাকে দেখে তো সবার সিনিয়র মনে হচ্ছে, তুমি সবাইকে বোঝাও। পুলিশ স্টেশনে গেলে অন্তত ওর পরিবারকে জানাতে পারবে। কুট্টান তখন কাঁদতে কাঁদতে বলে, ওর পরিবারকে কি বলবো? আর ওকে ছাড়া আমরা কিভাবে বাড়ি যাব? ওর মাকেই বা কি জবাব দেব? ডমিনিকো বলে, চলো উপরে চলো, সেখানে গিয়েই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। মধু তাই সবাইকে উঠানোর চেষ্টা করে, কিন্তু কেউই এখান থেকে এক পা নড়বে না। এক পর্যায়ে একজন গর্তের মুখে এসে আবার সুভাষ সুভাষ বলে চিৎকার করা শুরু করে। এরপর সিন কাট হয়। দেখা যায় সুভাষ উলঙ্গ অবস্থায় একদম নিচে হাঁটছে।
সে একটু সামনে যেতেই দেখে তার বন্ধুরা সবাই পাহাড়ের উপরে গুহার মুখে দাঁড়িয়ে মজা করছে। সুভাষ সবার নাম ধরে ডাকছে আর বলছে, তোরা আমাকে একা ফেলে যাস না। কিন্তু সবাই চলে যায়। আর এটা ভাবতে ভাবতে সুভাষের জ্ঞান ফিরে আসে। অর্থাৎ সুভাষ এখনো জীবিত, কিন্তু প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে আর চিৎকার করছে। আর সেই চিৎকারের শব্দ হঠাৎ একজনের কানে আসে। সে সবাইকে বললে সবার চোখ চকচক করে ওঠে। এরপর সবাই মিলে গর্তের মুখে এসে সুভাষকে ডাকতে থাকে আর সুভাষের শব্দ শোনার চেষ্টা করে। তার মাঝেই সুভাষের কান্নার শব্দ আবার গর্তের গহীন থেকে ভেসে আসে। সবার মনে নিভু নিভু আলোটা এক মুহূর্তেই আশার আলোয় পরিণত হয়, কারণ তাদের বন্ধু বেঁচে আছে। মধুও কনফার্ম হয় সুভাষ বেঁচে আছে। এবার সে থানায় খবর দেয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম সহ থানা থেকে আরও কিছু ফোর্স আসে। অবশ্য এসআই কুমার গাড়ি থেকে নেমেই ফায়ার সার্ভিসের লোককে বলে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেটা জেনেও কেন যে মরতে এসেছে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। ফর্মালিটিজের যা লেখা আছে তাই করো, বাকিটা আমি সামলে নেব। সময় গড়িয়ে দিন থেকে রাত হয়ে গেছে। এতক্ষণে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গুহার মধ্যে দড়ি ফেলে সুভাষের নাম ধরে চিৎকার করে ডেকে বলে, তুমি কি দড়ি দেখতে পাচ্ছ? দেখলে ওটা ধরো। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। তারা দড়ি ফেলে চিৎকার করেই যাচ্ছে। এভাবে অনেকটা সময় পার হয়ে গেলে সিধু খেপে গিয়ে বলে, আপনারা কি করছেন এসব? ও তো অনেকক্ষণ আগে এখানে পড়েছে। ও যদি দড়ি ধরে উঠতে না পারে, আপনারা কাউকে অন্তত নিচে পাঠান। এ কথা বলা মাত্রই থানার সেই ইন্সপেক্টর খেপে গিয়ে বলে, আমাদের কি এখন তোমার কাছ থেকে কাজ শিখতে হবে? দেখছো না এখানে 3টি ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে, তুমি তাদের থেকে বেশি বোঝো? তখন পাশ থেকে সেই ক্যামেরাম্যান বলে, স্যার ও তো ঠিকই বলেছে, এটা কোনো সোজা গর্ত না, এটা আঁকা বাঁকা। দড়ি ফেললে সেটা ঠিক মতো নিচেও যাবে না। আবার নিচে যে পরিমাণ ঠান্ডা, ও এভাবে আর কতক্ষণ বেশি থাকতে পারবে তারও কোনো ঠিক নেই। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয় একজন নিচে নামবে। নামার ঠিক আগ মুহূর্তে গুহার মুখে এসে ফায়ার সার্ভিসের লোকটি বলে, স্যার আমার খুব ভয় করছে, আমি নামতে পারবো না। তাকে অনেক বোঝানো হলেও সে কিছুতেই রাজি হয় না। কেউই জীবনে ঝুঁকি নিয়ে এই গর্তে নামতে রাজি না। কুট্টান এবার ইন্সপেক্টরের সামনে গিয়ে বলে, স্যার আমি নিচে নামবো। ইন্সপেক্টর তাকে ঝাড়ি মেরে বলে, দূর হও এখান থেকে। কুট্টান বলে, স্যার আপনারা সেই কখন থেকে এটা ওটা করছেন? আপনারা না পারলে আমি নামবো আমার বন্ধুকে বাঁচাতে। এসআই কুমার বলে, দেখো আবেগের বশে এসব সিদ্ধান্ত নিও না। এমনিতে নিচে একজন মৃত্যুর সাথে যুদ্ধ করছে, আমরা তোমার জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। কিন্তু কুট্টান যেন নাছোড়বান্দা। সে বলে, ওকে বের করতে না পারলে আমরা সবাই ঝাঁপ দিব। তারপরও পুলিশরা বলে, ভেবে দেখো নিচে নামাটা অনেক বিপজ্জনক, তোমার মৃত্যুও হতে পারে। কুট্টান তখন সুধীর দিকে তাকালে সুধী বলে, দেখ ভাই, নিচে নামাটা সত্যি অনেক রিস্ক। কুট্টান বলে, তুই হলে কি করতি? সুধী বলে, তুই যদি না নামিস তাহলে আমি নামবো। সব বন্ধুদের মনে যেন কোনো ভয় ডর নেই, তাদের জীবনে যেন একটাই লক্ষ্য, যেভাবেই হোক বন্ধুকে বাঁচাতেই হবে। এবার কুট্টানকে নামানোর প্রিপারেশন নেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকেরা কুট্টানকে শিখিয়ে দেয় সুভাষকে পেলে কিভাবে দড়ি দিয়ে বেঁধে নিবে তার সাথে। কিন্তু কুট্টান মালাইলি আর ফায়ার সার্ভিসের লোকেরা তামিলিয়ান, তাই তাদের কথা সে কিছুই বুঝতে পারে না। কুট্টান সুধীকে বলে, আমি ওনার কথা কিছুই বুঝতে পারছি না, আগে যাই তারপর দেখি কি করব। সবার মনে ভয়, সবাই কুট্টানকে দেখছে। কুট্টানও বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কি অসহায় হয়ে সবাই কুট্টানের দিকে তাকিয়ে আছে। অবশেষে কুট্টানকে নামানো হয়। কুট্টান ধীরে ধীরে নিচে নামছে আর সুভাষ সুভাষ বলে রাখছে। পাথরগুলো আঁকাবাঁকা হওয়ায় কুট্টানের নামাটা খুব কষ্টকর হয়ে পড়েছে। আর নিচে প্রচণ্ড অন্ধকার ও পিচ্ছিল। সব কিছুকে উপেক্ষা করে কুট্টান খুব আস্তে আস্তে নিচে নামছে। আর উপর থেকে সুধী গর্তের মুখ থেকে কুট্টানের সাথে অনবরত কথা বলেই যাচ্ছে। অনেকটা নিচে নামার পর কুট্টান বলে, সে এখনো কিছুই দেখতে পায়নি। আর সুভাষের আওয়াজটাও ঠিক কোন পাশ থেকে আসছে তা বোঝাও যাচ্ছে না। হয়তো আরও নিচে নামতে হবে। এবার কিছু সময় পর হঠাৎ নামানো বন্ধ হয়ে যায়। কুট্টান চিৎকার করে বলে, দড়ি ঢিলা কর। কিন্তু দড়ি ঢিলা করবে কিভাবে? উপরে তোর দড়ি শেষ। ইন্সপেক্টর বলে, প্রবলেম কি? গাড়ি থেকে আরও দড়ি নিয়ে আসো। কিন্তু ওরা বলে, স্যার দড়ি আনতে তো প্রবলেম নেই, এই দড়ি ছিল 120 ফুট, এর নিচে তো অক্সিজেন লেভেল কম, ওর নিঃশ্বাস নেওয়াটাই তো কষ্টকর হয়ে যাবে। সুধী এবার কুট্টানকে বলে, এর নিচে গেলে তুই আর নিঃশ্বাস নিতে পারবি না, তোকে ফেরত আসতে বলছে। কিন্তু কুট্টান বলে, দেখ ভাই, আমি এবার স্পষ্ট সুভাষের আওয়াজ পাচ্ছি, এত দূরে এসে ওকে ফেলে কিভাবে যাই? তুই আরও দড়ির ব্যবস্থা কর। ইন্সপেক্টর এবার প্রচণ্ড রেগেমিকে কুট্টানকে উপরে উঠে আসতে বলে। আর এও বলে, তুমি যদি নিজ ইচ্ছায় না আসো তাহলে তোমাকে জোর করে টেনে তুলবো। এক পর্যায়ে তারা দড়ি টানা শুরু করলে কুট্টান বলে, আপনারা যদি আমাকে জোর করেন তাহলে আমি দড়ি খুলে ফেলবো। তাই এক প্রকার বাধ্য হয়ে দড়ি এনে জোড়া দিয়ে কুট্টানকে নামাতে থাকে।
আর কিছুক্ষণ নামার পরই কুট্টান দেখে সুভাষ রক্তাক্ত অবস্থায় একটি পাথরের উপর পড়ে কাতরাচ্ছে। সাথে সাথে কুট্টান চিৎকার করে বলে, ওকে আমি পেয়েছি। ওপরের সবাই জানতে চায় সুভাষ কি দড়ি ধরে উপরে উঠতে পারবে। কুট্টান বলে, না, ওকে বেঁধে তুলতে হবে। কিন্তু এবার শুরু হয় নতুন প্রবলেম। কুট্টানের সেই দড়ির গিঁটটা মনে নেই, তাই অনেক চেষ্টা করে না পেরে সে নিজের মতো করে সুভাষকে তার শরীরের সাথে বেঁধে নেয়। সুভাষ তখনও বিলাপ করেই চলছে, আর কুট্টানের গলা টিপে ধরে বলে, এই কে তুই? বলতে বলতে সে আবার জ্ঞান হারায়। ঠিক তখনই পিছলে নিচে পড়ে আর ওপর থেকেও দড়ি ছুটে যায়। এটা দেখে বাকি বন্ধুরা এসে অনেক চেষ্টা করে সেটা আটকে নেয়। এরপর শুরু হয় আস্তে আস্তে দড়ি উপরে তোলা। কুট্টানও খুব সাবধানে উপরে উঠতে থাকে, কিন্তু হঠাৎ একটি পাথরের খাঁজে দড়ি আটকে যায়। উপর থেকে অনেক জোরে টেনেও তোলা সম্ভব হচ্ছিল না। আবার নিচে কুট্টানো বারবার মাথায় ব্যথা পাচ্ছে। উপরে কেউ বুঝতে পারছে না এবার তারা কিভাবে টেনে তুলবে। আর ঠিক সেই সময় সেখানে অভিলাষ চলে আসে। সব বন্ধুরা তখন অভিলাষকেও দেখে বলতে থাকে, এই তুই এটা কি করছিস? এটা কোনো মজা করার সময় না, তুই নিচে নেমে আয়। কিন্তু অভিলাষ গর্তের উপরের পাথর থেকে ভালো করে খেয়াল করে সবাইকে বলে, দড়ি ঢিল কর। তখন অন্যরা বুঝে অভিলাষ ঠিকই বলছে। তারা দড়ি ঢিল করে। তারপর একটানে সুভাষ ও কুট্টানকে টেনে উপরে তোলে। ওদের দেখে সবাই কান্না শুরু করে। তারা যেন অসম্ভবকে সম্ভব করেছে। তারা দ্রুত কুট্টানকে আগুনের পাশে বসিয়ে দেয়, কারণ তার শরীরের তাপমাত্রা একদম কমে গেছে। আর ওদিকে পুলিশ বলে, আগে ওদের থানায় নিয়ে তাদের ফর্মালিটি পূরণ করতে হবে। কিন্তু আর্মুগানরা বলে, ওর পুরো শরীর তো রক্তে ভেজা, আগে ওকে হাসপাতালে নিয়ে ওকে ট্রিটমেন্ট করতে হবে, তারপর থানায়। আর্মুগানদের তোপের মুখে এক প্রকার বাধ্য হয়ে পুলিশ সুভাষকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে কুট্টান ও সুভাষকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপর একজন লেডি ডক্টর সুধীকে ডেকে বলে, আপনার বন্ধুর ট্রমা কেয়ার প্রয়োজন। আমাদের এখানে এসব সুবিধা নেই, আপনারা ওকে কোনো বড় হসপিটালে নিয়ে যান। সব শুনে সুধী বলে, কিন্তু পুলিশ তো ছাড়ছে না। ডক্টর বলে, পুলিশের কথা কেন শুনছেন? ওরা তো টাকা খাবার জন্য বসে আছে। এই কেস তো ফরেস্টের, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আমার পরিচিত, তাকে বলে দেখছি কি করা যায়। এরপর ডক্টরের সাহায্য নিয়ে সুধীরা সুভাষকে নিয়ে নিজেদের শহরের দিকে রওনা দেয়। পরের দিন তারা সোজা হাসপাতালে গিয়ে সুভাষকে ভর্তি করায়। এদিকে সব শুনে সুভাষের মাও হাসপাতালে এসেছে। সুভাষের এমন অবস্থা দেখে ওর মা কুট্টানকে যা নয় তা বকতে থাকে। কুট্টান সব শুনেও চুপ করে থাকে, কারণ সে বোঝে মা তো ছেলেকে এই অবস্থায় দেখে মাথা ঠিক নেই। এদিকে ফিরে এসে সবাই যে যার মতো কাজ শুরু করে। সিন কাট হয়ে কয়েকদিন পর দেখা যায় সুভাষ এখন অনেকটাই সুস্থ। তবে সুভাষের মা এখনও কুট্টানের উপর অনেক রেগে আছে। আর সুভাষ ঘুমালেই স্বপ্নে শুধু সেই গুহা দেখছে। তার ওই দুর্ঘটনা সে ভুলতেই পারছে না। সারা রাত সে জেগে থাকে। তাই সুভাষের মা তাকে আবার ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু সুভাষের ভয় কাটছেই না। পরের সিন শিফট হয়ে সিনেমার প্রথম দৃশ্য দেখানো হয়। ওই যে পত্রিকার কাটিংটা নিয়ে লোকটি চার্চে গিয়েছিল, সে সেখানে গিয়ে চার্চের ফাদারকে পুরো ঘটনা বলে যে কুট্টান কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সুভাষকে বাঁচিয়েছিল। ওই পত্রিকায় সেসবই বর্ণনা করা ছিল। পেপার কাটিংটা ফাদার সবাইকে দেখালে চার্চের সবাই কুট্টানকে দেখতে তার বাড়ির দিকে ছুটতে থাকে। কুট্টান বাড়ির সামনে এত মানুষ দেখে অবাক হয়ে যায়। সব শুনে সুভাষের মাও এসেছে। সুভাষের মা এসে কাঁদতে কাঁদতে কুট্টানকে জড়িয়ে ধরে, কারণ কুট্টানের জন্যই তো আজ সুভাষ বেঁচে আছে। অপরদিকে গুনাকেবের ওই গর্ত ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেয়া হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।